কমার্শিয়াল মডেল স্কুল কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত। আশা করি শিক্ষার্থীরা তোমরা সকলেই ভালো আছো, আমিও ভালো আছি। আমি আজকে ষষ্ঠ শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ের ষষ্ঠ অধ্যায় নিয়ে আলোচনা করব। এই অধ্যায়ে আমাদের আলোচনার বিষয় হচ্ছে বাংলাদেশের সংস্কৃতি। এই অধ্যায়ে আমরা যে বিষয়গুলো সম্পর্কে ধারণা লাভ করতে পারবো সেগুলো হলো সংস্কৃতির ধারণা, অর্থাৎ সংস্কৃতিটা কি আমরা সেই সম্পর্কে জানবো, এবং সংস্কৃতির উপাদান, তারপর উপাদানগুলো কি কি আমরা এগুলো দেখবো। তারপর বাংলাদেশের সংস্কৃতির স্বরূপ ও বৈশিষ্ট্য দেখবো, বাংলাদেশের সংস্কৃতির ধরন দেখবো, এবং ব্যক্তি ও গোষ্ঠী জীবনে সংস্কৃতির প্রভাব। এই টপিকগুলো নিয়ে আমরা আলোচনা করবো আজকে। প্রথমেই আমরা যদি দেখি যে সংস্কৃতিটা কি অথবা সংস্কৃতির ধারণা কোথা থেকে এসেছে। সৃষ্টির শুরু থেকেই আমরা দেখি মানুষ প্রকৃতি ও পরিবেশকে কাজে লাগিয়ে নিজের প্রয়োজন মিটিয়েছে। এক টুকরো পাথর বা একটি গাছের ডাল হয়ে উঠেছিল হিংস্র পশুর হাত থেকে নিজেকে বাঁচানোর হাতিয়ার। প্রকৃতিকে এমনি ভাবে কাজে লাগানোর ক্ষমতা মানুষকে দিয়েছে সংস্কৃতি, যা আজও পর্যন্ত চলমান আছে। সংস্কৃতি সম্পর্কে আমরা যদি দেখি, সংস্কৃতির ইংরেজি শব্দ হচ্ছে কালচার। সংস্কৃতিটা আসলে হচ্ছে মানুষের জীবনধারা, আমরা যা প্রতিনিয়ত করতেছি, যা মানে আমাদের দৈনন্দিন জীবনে আমরা করে থাকি, সেটাই মূলত কি আমাদের সংস্কৃতি। সংস্কৃতির মাধ্যমে মানুষের জীবন যাপনের প্রতিচ্ছবি প্রকাশ পায়। মানুষ তার অস্তিত্ব রক্ষার জন্য সমাজ জীবনে সংস্কৃতিটা হচ্ছে আসলে মানুষের জীবনধারা। সংস্কৃতির মাধ্যমে মানুষের জীবন যাপনের প্রতিচ্ছবি প্রকাশ পায়। মানুষ তার অস্তিত্ব রক্ষার জন্য সমাজ জীবনে কোনো উদ্দেশ্য সাধনের লক্ষ্যে যা কিছু চিন্তা ও কর্ম করে তাই হচ্ছে মূলত সংস্কৃতি। যেমন মানুষ বেঁচে থাকার জন্য খাদ্য গ্রহণ করে, সেই খাদ্যকে যখন বিভিন্ন প্রণালীতে রান্নাবান্না করে এবং সুন্দরভাবে পরিবেশন করে, তখন সেটা হয়ে যায় মানুষের সংস্কৃতি। মানুষ যখন লিখতে শিখলো, তখন প্রথমে পাথরে খোদাই করে কিংবা গাছের ছাল বা পাতায় লিখতো। তারপর যখন কাগজ আবিষ্কার হলো, তখন কালিতে পাখির পালক ডুবিয়ে লিখতো। ধীরে ধীরে মানুষ কলম তৈরি করে কাগজের উপর লিখলো। এরপর মানুষ টাইপরাইটার আবিষ্কার করে, তার মাধ্যমে লেখা শুরু করলো, এবং সর্বশেষ মানুষ কম্পিউটার আবিষ্কার করলো। এখন পৃথিবীর বহু মানুষই কি করে কম্পিউটারে লেখে। এই যে লেখার বিভিন্ন মাধ্যম মানুষ তৈরি করলো, এর সমষ্টিও কিন্তু সংস্কৃতির একটা অংশ। আচ্ছা, আমরা যদি সংস্কৃতির উপাদান দেখি, তাহলে দেখবো যে সংস্কৃতির দুটি উপাদান রয়েছে। একটা হচ্ছে বস্তুগত উপাদান, একটা হচ্ছে অবস্তুগত উপাদান। বস্তুগত উপাদান হচ্ছে যেগুলো আমরা দেখতে পারি, ধরতে পারি, ছুঁতে পারি, অর্থাৎ যেগুলো স্পর্শ করা যায় সেগুলোই মূলত হচ্ছে বস্তুগত উপাদান। আর অবস্তুগত উপাদান হচ্ছে যেগুলো আমরা ধরতে পারি না, ছুঁতে পারি না, স্পর্শ করতে পারি না, তবে আমরা অনুভব করতে পারি অথবা উপলব্ধি করতে পারি, সেটাই হচ্ছে মূলত সেগুলোই হচ্ছে মূলত সংস্কৃতির অবস্তুগত উপাদান। এখানে দেখো কিছু বস্তুগত সংস্কৃতির উপাদানের উদাহরণ, যেমন ঘর বাড়ি, আসবাবপত্র, পোশাক, যানবাহন, বইপত্র ইত্যাদি। এগুলা হলো সংস্কৃতির বস্তুগত উপাদান। যেমন আমরা ঘর বাড়িটা কেন বললাম, ঘরটাকে আমরা কি করি, দেখতে পারতেছি এবং ধরতে পারতেছি, ঘরের মধ্যে আমরা থাকতেছি, কিন্তু এই ঘরটা যিনি বানাইছেন, তার যে ঘর বানানোর যে ড্রয়িংটা অর্থাৎ আর্ট চিন্তাটা, সেটা কিন্তু আমরা কি করতে পারতেছি না, ধরতে পারতেছি না বা স্পর্শ করতেও পারতেছি না, এটা আমরা উপলব্ধি করতে পারতেছি। সেজন্য আমরা এই চিন্তাটাকে উপলব্ধিটাকে বলবো অবস্তুগত উপাদান, আর ঘর বাড়ি মানে বাড়িটাকে আমরা বলবো বস্তুগত উপাদান। ঠিক তদ্রূপ এভাবেই আরো অনেক এক্সাম্পল এখানে দিয়েছি, তোমরা দেখতেছ। অবস্তুগত উপাদান হলো সামগ্রিক জ্ঞান, মনোভাব ও দৃষ্টিভঙ্গি, আদর্শ ও মূল্যবোধ ইত্যাদি। আশা করি তোমরা সংস্কৃতির উপাদানগুলো সম্পর্কে বুঝতে পেরেছ। তারপর আমরা দেখি বাংলাদেশের সংস্কৃতির স্বরূপ ও বৈশিষ্ট্য। আমাদের ভূমি যেমন উর্বর, তেমনি সংস্কৃতিও বেশ সমৃদ্ধ। এখানে আগত নানা জাতের মানুষ তাদের সংস্কৃতি সৃষ্টি করেছে সাংস্কৃতিক বৈচিত্র্য। প্রাচীনকাল থেকেই এদেশের উর্বর ভূমি মানুষকে কৃষিজীবী হতে উৎসাহিত করেছে। কৃষিভিত্তিক উৎপাদন ব্যবস্থাকে ঘিরে গড়ে উঠেছে মানুষের আচার আচরণ, সঙ্গীত, নৃত্য, ঘরবাড়ি সহ সংস্কৃতির সকল দিক।
আমাদের দৈনন্দিন জীবনে আমরা যদি দেখতে পাই, আমাদের দৈনন্দিন জীবনে মাটির ব্যবহার খুব বেশি। সেটি হাঁড়ি পাতিল কলসি থেকে শুরু করে পোড়ামাটির ফলক পর্যন্ত বেশ দেখা যায়। এই দেশে বাঁশ, বেত, কাঠের ব্যবহারও বহুকালের। দৈনন্দিন জীবনে খাদ্য ও অন্যান্য কাজে গাছপালা, জলাশয়ের অবদানও অনেক বেশি। নদী নালার সাথে নৈকট্যের কারণেও আমাদের সংস্কৃতিতে মাঝি, জেলে, নৌকা বানানোর কারিগর ইত্যাদি বেশ গড়ে উঠেছে। তারপর আমরা যদি সংস্কৃতির বৈশিষ্ট্য দেখতে যাই, সংস্কৃতির চিরাচরিত বাঙালি সংস্কৃতির একটি বৈশিষ্ট্য হচ্ছে এখানে প্রকৃতি যেমন সমৃদ্ধ, তেমনি রয়েছে তাদের ভাঙা গড়ার খামখেয়ালিপনা। একে কোনোভাবেই এড়িয়ে চলা সম্ভব নয় বা সম্ভব ছিল না। প্রকৃতির বিরূপ আচরণে যেহেতু কখনো ঝড়, কখনো বন্যা, কখনো অনাবৃষ্টি, হঠাৎ এসব অনিশ্চয়তা থাকে, তাই এখানকার মানুষকে পরম শক্তির প্রতি আকৃষ্ট ও বিশ্বস্ত রেখেছে। এই ধর্মের মানুষ নিজ নিজ বিশ্বাস থেকে এই সাধনা করেছে। এই সাধনার মধ্যে আল্লাহ বা ঈশ্বরের কথা যেমন আছে, তেমনি আছে মানুষের কথা। বাঙালি সংস্কৃতির বৈচিত্র্যের মধ্যে যে সুরটি প্রধান, সেটিকে বলা হয় মানবতা, অর্থাৎ মানুষের জন্য ভালোবাসা, মানুষের সম্প্রীতি। এইসব কথার প্রতিফলন আমরা পাই লালন, রবীন্দ্রনাথ ও নজরুলের গানে। সেই সুলতানি আমলে কবি চণ্ডীদাস বলেছিলেন যে সবার উপরে মানুষ সত্য, তার উপরে নাই। এবং কাজী নজরুল ইসলাম লিখেছিলেন যে মোরা একই বৃত্তে দুটি কুসুম, হিন্দু মুসলমান, মুসলিম তার নয়নমণি আর হিন্দু তাহার প্রাণ। তারপর আমরা যদি বাংলাদেশের সংস্কৃতির ধরনটা দেখতে যাই, আমরা দেখব যে সংস্কৃতি নির্মাণে ভৌগোলিক পরিবেশ, আবহাওয়া, উৎপাদন পদ্ধতি ইত্যাদি বিশেষ ভূমিকা রাখে। যেমন পেশা, লিঙ্গ, বয়স, স্থান, উৎপাদন পদ্ধতি, শিক্ষা, ধর্ম ইত্যাদি নানা বৈশিষ্ট্যের ভিত্তিতে একটি দেশের অভ্যন্তরে বিভিন্ন ধরনের সংস্কৃতির চর্চা হতে পারে। যেমন গ্রামীণ সংস্কৃতি ও শহরের সংস্কৃতির মধ্যেও পার্থক্য দেখা যায়। গ্রামের ভৌগোলিক পরিবেশে থাকে পুকুর, নদী, নালা, খাল, বিল, পাহাড়, পর্বত, সমুদ্র, দিগন্ত, বিস্তৃত মাঠ ইত্যাদি। গ্রামের মেলায় ও বিভিন্ন অনুষ্ঠানে পালা গান, যাত্রা গান, কবি গান, কীর্তি গান, মুর্শিদি গান প্রভৃতির আয়োজন আধুনিক কালেও গ্রামের অনন্যতা বজায় রেখেছে। অন্যদিকে আমরা যদি শহরের সংস্কৃতির দিকে দেখতে যাই, তাহলে দেখব যে শহরের ভৌগোলিক পরিবেশ, পেশা, যান্ত্রিক জীবন ইত্যাদি গড়ে তুলেছে শহরের সংস্কৃতি। তারপর আমরা দেখি ব্যক্তি ও গোষ্ঠী জীবনে সংস্কৃতির প্রভাব। আসলে সংস্কৃতিটা ব্যক্তি ও গোষ্ঠী জীবনে বিভিন্নভাবে প্রভাব বিস্তার করে। সংস্কৃতি মানুষের মধ্যে বিশ্বাস, ধারণা, আদর্শ ও মূল্যবোধ জাগিয়ে তোলে এবং ব্যক্তির আচরণকে নিয়ন্ত্রণ করে। সংস্কৃতি গোষ্ঠী জীবনের স্বার্থে পারস্পরিক সহযোগিতা, সহমর্মিতা ও নির্ভরশীলতা শিক্ষার মাধ্যমে সমাজকে সুসংহত ও সুশৃঙ্খল করে তোলে। সংস্কৃতি ব্যক্তিকে রুচিশীল ও মার্জিত করে, ব্যক্তির বিকাশকেও সহজ করে। শিক্ষা যেহেতু সংস্কৃতির একটা অংশ, তাই সংস্কৃতি ব্যক্তির মধ্যে জ্ঞান অর্জনের স্পৃহা জাগিয়ে তোলে। শিক্ষা অর্জনের মাধ্যমে ব্যক্তি নিজের ও নিজ সমাজের কল্যাণও সাধন করে থাকে। তারপর আমাদের দেশের ব্যক্তি ও গোষ্ঠী জীবনে সংস্কৃতির প্রভাব আমরা দেখতে পাই যে অপরিসীম। যেমন বাংলাদেশের সংস্কৃতি প্রথা ও রীতি অনুযায়ী সন্তান মা বাবার প্রতি সম্মান দেখায়, দায়িত্ব পালন করে, আর না করলে সমাজের মানুষ কি করে, এতে নিন্দা জানায়। এটি আমাদের সমাজের প্রত্যাশিত সংস্কৃতি। এভাবেই সংস্কৃতি আমাদের দেশের মানুষের উপর ব্যক্তিগত আচার আচরণ নিয়ন্ত্রণ করে থাকে এবং বিভিন্নভাবে দিক নির্দেশনা দিয়ে থাকে। আবার আমাদের বিভিন্ন ধর্মীয় উৎসবের মধ্য দিয়েও সামাজিক ঐক্য সুদৃঢ় হয়, সহযোগিতা, সহমর্মিতা ও মঙ্গল চিন্তা করে। বাংলাদেশের সংস্কৃতিতে বিয়ে একটা পারিবারিক ও সামাজিক অনুষ্ঠান। এর মাধ্যমে দুটো পরিবারের মধ্যে আত্মীয়তার সম্পর্ক সৃষ্টি হয়। বিয়ের অনুষ্ঠানকে ঘিরে যে সামাজিক বন্ধন তৈরি হয়, সেখানে সংস্কৃতির প্রভাব সুস্পষ্ট লক্ষণীয়। তবে সমাজভেদেও সংস্কৃতির প্রভাবের মধ্যে পার্থক্য দেখা যায়। আশা করি তোমরা এই বিষয়গুলো সম্পর্কে বুঝতে পেরেছো। তাহলে আজকে তোমাদের এতটুকু পর্যন্তই থাক। নেক্সট ক্লাসে আমরা অন্য একটা অধ্যায় নিয়ে আলোচনা করব।